কালের পর কাল ধরে একজন আর একজনের বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নিজের স্বার্থের জন্য স্বার্থপরতা ও বেইমানি করে গোটা সমাজের সামনে বেইমান হিসেবে আখ্যায়িত করে ভালো মানুষকে শাস্তি দিয়ে নিজেই হয়েছে গোটা সমাজের হর্তাকর্তা। এমনই এক মুভির গল্প দেখবো আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি মহেঞ্জোদারো। মুভি শুরুতেই দেখি পাহাড়ে ঘেরা এক অঞ্চল, আর তার পাশেই নদীর শাখা পোশাখা চলে গেছে। এই নদীতেই আমাদের গল্পের নায়ক ঋত্বিক রোশন মাছ ধরার জন্য সঙ্গী সাথীদের নিয়ে এসেছে। আর এ মুভিতে তার নাম দেওয়া হয়েছে সালমান। তো আমরা তাকে সালমান বলেই ডাকবো। শান্ত নদী ধরে যাওয়ার সময় সালমানের চোখ পড়ে এক কুমিরের দিকে। সে কুমিরের দিকে তীর ছুঁড়ে মারলে কুমিরটি তাদের নৌকা ভেদ করে পানিতে পড়ে যায়, আর তার বন্ধু পানিতে পড়ে যায়। সে তার বন্ধুকে পানি থেকে তুলে নদীর চারিদিকে দেখতে থাকে। নদীও পুরো শান্ত হয়ে যায়। তখনই সালমান ও দেখে কুমিরটি তাদের দিকেই তেড়ে আসছে। সালমান কুমিরটিকে ধরার জন্য মোজোকে আগে রেখে সে নৌকার নিচে টেটা নিয়ে শুয়ে থাকে। কুমিরটি মোজোর উপর আক্রমণ করার জন্য ঝাঁপ দিতেই সালমান সেই টেটা কুমিরের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। এতে সেও নদীর ভিতরে চলে যায়, আর তার সাথী বারবার সালমান বলে ডাকতে থাকে। সবাইও সালমানকে ডাকা শুরু করে, কিন্তু মোজো অস্থির হয়ে পানিতে মাথা ঢুকিয়ে দিলে দেখে সালমান আর কুমিরের মধ্যে ফাইটিং চলছে। সে উঠে বলে তারা ভিতরে ফাইট করছে। সালমান পানির ভিতরে থেকে কুমিরটিকে মেরে পানির উপরে উঠে আসে, আর তারা কুমিরের উপরে উঠার জন্য চেয়ে থাকে। তীর ধরে দেখে টেটা আগে উঠেছে, আর এরপরই কুমিরের মরদেহ ভেসে উঠে উল্টো হয়ে গেছে। এ দৃশ্য দেখে তারা নিশ্চিত হয় কুমিরটি মরে গেছে। নৌকায় থাকা সবাই সালমানের এ কাজের জন্য স্লোগান দিতে থাকে। আমরা দেখি সেই কুমিরটিকে ঠেলা গাড়ি করে গ্রামের সবাই নিয়ে যাচ্ছে, আর গ্রামের সবাই সালমানকে ঘিরে আছে। গ্রামের মেয়েরাও সালমানের দিকে অবাক নজরে তাকিয়ে থাকে, কিন্তু সালমানের এদের কাউকেই মনে ধরে না। গ্রামের সারপঞ্চ সালমানের এ সাহসী কাজের জন্য সবার সামনে সালমানের সাহসের খুব প্রশংসা করে। সে আরো বলে সালমান এ কুমিরের হাত থেকে আমাদের গ্রামকে বাঁচিয়েছে। সারপঞ্চ কুমিরের গা থেকে রক্ত নিয়ে সালমানের কপালে ও দুই হাতে লাগিয়ে দেয়, আর একটি মালা পরিয়ে দিয়ে বলে সালমান তোর বল আরো 7 গুণ বেড়ে যাবে। সালমানের চাচা তার চাচিকে ডেকে বলে বিনাও সালমানকে জড়িয়ে ধরে বলে সব সময় তুই কেন এসব কাজ করবি? সারা গ্রামে আর কোনো কুশল লোক নেই? সালমান চাচার দিকে তাকিয়ে থাকে। চাচি আরো বলে কোনো বিপদ আসলেই তোর কেন ঝাঁপিয়ে পড়তে হবে? সালমান চাচির গালে হাত রেখে চলে যায়। চাচি আরো বলে গ্রামে ফসল কবে কাটা হবে, ফসল কবে বুনতে হবে, সব কাজের দায়িত্বই সালমানের। সালমান চাচির দিকে তাকিয়ে বলে চাচিমা যদি সাহায্য করতে পারি তবে হাত না লাগিয়ে কিভাবে থাকবো? চাচা বলে আজ তো আমার জানি বের হয়ে গেছে তোর কথা চিন্তা করতে করতে। সালমান বলে এসব চিন্তা করা বাদ দাও। সালমান রাতে ঘুমিয়ে থাকলে তার স্বপ্নের মধ্যে এক শিংওয়ালা হরিণ ও এক পাকা নগরী তার স্বপ্নের মধ্যে আসতে থাকে। সকালে ঘুম ভাঙলে শুনে তার চাচি এক অদ্ভুত সুরে গান করছে। সালমান চাচির কাছে জানতে চায় চাচিমা তুমি কি গান গুনগুন করে গাইতে থাকো? এই গীত আমেরিকার তো না। আমেরিকা হলো তাদের গ্রাম, যে গ্রামে তারা এখন বসবাস করছে। সালমান কাকির কাছে আরো জানতে চায় তুমি কখনো এক শিংওয়ালা পশু দেখেছো? হরিণের মতো মাথায় লম্বা নোকিয়া শিং। কাকিমা জানতে চায় এ কথা কেন জানতে চাইছো? সালমান আরো জানায় সাদা পশুটা। কাকি বলে এখন যা, তোর কাকা খেতে একা একা কাজ করছে। সালমান খেতে গেলে তার চাচা বলে এবার নীলের ফসল খুব কম হয়েছে। যখনই সিন্ধু নদী তার গতি বদলায় তখনই এই নদী আমাদের গ্রাম থেকে মুখ ফিরিয়ে নেয়। এই মাটিতে কিভাবে ফসল ফলবে? সালমান বলে চাচা একটি কথা জিজ্ঞাসা করবো? চাচা বলে মহেঞ্জোদারো। সালমান অনেক রিকোয়েস্ট
রিকোয়েস্ট করে চাচাকে বলে, চাচা একবার আমাকে সেখানে যেতে দাও। চাচা বলে, পুরো বর্ষা জুড়ে একই কথা বলে আসছো, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, আর তুই বলতে বলতে ক্লান্ত হওনি। সালমান চাচার কাছে এসে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি জিজ্ঞাসা করতেই থাকবো। সালমান আরো বলে, কোথা থেকে সূর্য উঠে কোথায় গিয়ে ডুবে, সিন্ধু নদী কোন দিক দিয়ে চলে, এসব আমি দেখতে চাই। চাচা বলে, পাখির বাচ্চা সময়ের আগে বাসা ছেড়ে দিলে উঠতে পারে না। সালমান একথা বলেই চলে যায়। আর সালমানও চাচার কথায় রাগ করে ক্ষেতের থেকেই চলে যাওয়ার সময় দেখে কাকি খেতে খাবার নিয়ে এসেছে। কাকি সালমানকে বলে, খাবার খেয়ে যাও। সালমান কাকির কথার কোনো উত্তর না দিয়েই চলে যায়। চাচি চাচার কাছে জানতে চায় কি হয়েছে। চাচা বলে, আবারও মহেঞ্জোদারো যাওয়ার জন্য জিদ করছে, না বলেছি তো রেগে গেছে। চাচা বলে, ও কিছু সময়ের ব্যাপার, কিছু সময় পরই সব রাগ চলে যাবে, কিন্তু কতক্ষণ ওকে থামিয়ে রাখতে পারবে? ভূষণ বলে, যতক্ষণ সম্ভব হয়। চাচি বলে, একসিঙ্গা সম্পর্কে জানতে চাইছিল আমার কাছে। চাচা চাচির দিকে তাকিয়ে থাকে। সালমান মজুর কাছে এসে বলে, মহেঞ্জোদারোতে কি আছে যে কাকাকে এত বিচলিত করে? মজু বলে, তাদের ভয় তুই ওইখানে গেলে ওইখানেরই হয়ে যাবি। সালমান মজুকে বলে, আমেরিকার বাহিরের মাটি কেমন হয়? মজু বলে, মেয়েরা কেমন হয়? মজু বলে, আমেরিকার কাউকেই পছন্দ হয় না। মহেঞ্জোদারোর মেয়েদের কি মানিক মুক্তা ঝরে? সালমান বলে, আমি কিভাবে বলবো, কিন্তু আমার মন বলে যে আমার সঙ্গী হবে সে মহেঞ্জোদারোতেই আছে। মজু বলে, কাকা চায় না তুই মহেঞ্জোদারো যা, এই আশা ছেড়ে দে। সালমান বলে, আমার মহেঞ্জোদারোতে যেতেই হবে। মজু বলে, তবে কি পাখা লাগিয়ে যাবি? তখনই সালমান চিন্তা করা শুরু করে। ভোর রাতেই মজুকে গভীর ঘুম থেকে ডেকে তুলে বলে, উঠ। মজু বলে, কোথায়? সালমান বলে, মহেঞ্জোদারো। মজু বলে, কাকা বাবা মা জেনে গেলে? সালমান বলে, চল তো। তারা দুজনে মিলে যখন ঘর থেকে নীলের ঘোড়া বের করছিল তখনই চাচা এসে সামনে দাঁড়ায়। চাচা সালমানকে বলে, মহেঞ্জোদারোতে সবকিছু এত সহজ না সালমান, আমি যা যা বলছি তুই সব মনে রাখবি। সালমান মাটিতে বসে পড়ে, বলে, বলো কাকা। কাকা বলে, যা কিছুই হোক নাম বলবা না। মহেঞ্জোদারোর রং ঢং আমাদের থেকে আলাদা, ওইখানে লোক থাকে না, ওইখানে লোভ লালসায় ভরা, ভালো করে দেখে কারো উপর ভরসা করবি, আর কোনো অপরিচিত লোককে বন্ধু বানাবা না। মজু এসে বলে, তুমি চিন্তা করো না কাকা, আমি তো সালমান ভাইয়ের সাথেই আছি। চাচা উর্জিকে ডেকে বলে, আজ পর্যন্ত তুমি আমার জন্য লেনদেন করে এসেছো, এবার সালমান যাচ্ছে, আমি ওকে আটকাতে পারিনি, সামলে রেখো ওকে। চাচিও খাবার এগিয়ে দেয়, আরো বলে, নিজের খেয়াল রাখিস। সালমানও সবার সাথে চলে যেতে থাকে, আর চাচা চাচি পেছন থেকে তাদের দিকে তাকিয়ে থাকে। সালমান সবার সাথে গাড়িতে করে যেতে থাকে। তখনই রাস্তার মধ্যে তার চাচার কথা মনে পড়ে। চাচা একটি পটলি দিয়ে সালমানকে বলেছিল, এ পটলি তখনই খুলবি যখন তোর জীবন মরণের কথা চলে আসে। সালমান দেখে মজু বিভোর হয়ে ঘুমাচ্ছে। তখনই সে পুটলি খুলে দেখে এক শিংওয়ালা পশুর একটি টুকরা। সালমান আর অর্জি দূর থেকে দেখিয়ে বলে, মহেঞ্জোদারো। সালমান দু চোখ ভরে মহেঞ্জোদারোর দিকে তাকিয়ে থাকে। অর্জি সালমানকে বলে, এ হলো আমাদের পবিত্র নদী সিন্ধু মা, সবাই চলে যায় সেই কাঙ্ক্ষিত মহেঞ্জোদারোতে। সালমান বিল্ডিং দেখে অর্জির কাছে জানতে চায় এগুলো কিভাবে বানিয়েছে। একটি চক্র দেখিয়ে বলে, এটা কি? অর্জি বলে, এটি 6 চক্র, এটি এ নগরীর প্রতীক। সালমান এক শিংওয়ালা চক্র দেখিয়ে বলে, ওইটা কি? অর্জি বলে, সিন্ধুর সবচেয়ে পবিত্র পশু আর মহেঞ্জোদারোর প্রতীক। আমাদের পুরো মহেঞ্জোদারো নগরীকে দেখানো হয়, ইমারতের পর ইমারত। নগর রক্ষক বলছিল, ভিতরে যাও আর নগরে ঢোকার বিল্ডার নিয়ে নাও। সালমান সেই লোকের কাছে জানতে চায়, আমাদের দেওয়া কর কোথায় যায়? লোকটি সালমানের কথার কোনো জবাব দেয় না। লোকটি সালমানের থেকে কিছু ফসল রেখে বিল্ডার দিয়ে দেয়। সালমান বের হয়ে চারপাশ দেখছিল। তখনই একটি পাগল সামনে চলে এসে সালমানকে বলে, এখানে
কেন এসেছো? এখান থেকে চলে যাও। পাগল লোকটি আরো বলে, এ লোভী নগরী, নিজের জান বাঁচাও। তখনই কোতোয়াল বলে, হে জাকিরো, সরে যা, লোকদেরকে যেতে দে। সালমান জাকিরোর ঘাড়ে হাত রেখে চোখের ইশারায় তাকে সান্ত্বনা দেয় আর নিজের গায়ের থাকা চাদর জাকিরোকে পরিয়ে দেয়। এ দৃশ্য আরেক নগর রক্ষক দেখছিল। জাকিরো চলে গেলে সালমান আরেক নগর রক্ষকের কাছে জানতে চায়, কে এই লোক? নগর রক্ষক বলে, ওর নাম জাকিরো। দুঃখ হয়, একে সকলে পাগল বলে, কিন্তু এই পাগলের পূর্ব জন্মের লোকেরাই এই নগরী তৈরি করেছে। আর এই জাকিরো সেই সময়ের খুবই নামি দামি লোক ছিল। মোজো বলে, সালমান, ঘরের উপর ঘর। সালমান বলে, এসব এর আগেও আমি দেখেছি, কিন্তু মনে পড়ছে না। মোজো বলে, আমারও মনে হয় সালমান এখানের জন্যই আমার জন্ম হয়েছে। মেয়েদের দেখিয়ে বলে। সালমান মোজোর গালে চড় দিয়ে বলে, আমরা এখানে ব্যবসা করার জন্য এসেছি, ভুলে যেও না। মোজো বলে, ওই কাজ ই তো করতেছি, মনের ব্যবসা। সালমান বলে, তোর কিছু হবে না, বলে চলে যায়। আর মোজো মেয়েদের দিকে তাকাতে তাকাতে সামনের দিকে যেতে থাকে। ওজি এসে বলে, নিজেদের জন্য কোনো জায়গা খুঁজে বের করো, নইলে দাঁড়িয়েই থাকবে। ওরাও তাড়াতাড়ি গিয়ে একটি জায়গা দখল করে নিজেদের কাছে থাকা মাল সাজিয়ে বসে পড়ে। ওজি এসে বলে, বাজারের আলো হলো পরদেশি ব্যাপারীরা। মোজো বলে, পরদেশি কোথায়? ওজি দেখিয়ে দেয়, ওই যে টুপিওয়ালা দিলমুন্স থেকে আসছে, নিজেদের সামগ্রী নিয়ে দূরে দূরে গিয়ে সওদা করে। আরেক দলকে দেখিয়ে বলে, মক্কাবাসী ওরা, ওদের জাহাজ অনেক বড় হয়, যে হাজার যাত্রী আরামে নদী পার করতে পারবে। আর 20 সুরুজ লাগে ওদের মক্কা পৌঁছাতে, মানে 20 দিন। মোজো বলে, নদীর মধ্যে ওদের জাহাজ ডুবে যায় না? ওজি বলে, ও তো যারা জানে তারাই বলতে পারবে। আর এক ঘোড়াওয়ালা কে দেখিয়ে বলে, ওরা এসেছে বুখারা থেকে, দূর উত্তর ভূমি, ওদের এখানে প্রচন্ড শীত হয়, কিন্তু ও কোন জানোয়ার নিয়ে এসেছে। লোকটির কাছে জানতে চায়, এ কি দুধ দেয়? লোকটি বলে, না, ও দৌড়াদৌড়ি করে। সালমান এক মহিলার কাছে জানতে চায়, এর নাম কি? মেয়েটি বলে, ঘোড়া। একটি ঢোলের মধ্যে বাড়ি মেরে সবাইকে জানায়, এক প্রহর চলে গেছে। সালমান কাস্টমারকে নীল দেখিয়ে বলে, এটা কাপড়ে লাগাতে পারবে, দেয়ালেও রং করতে পারবে। লোকটি বলে, 8 গুণ গেহ এর বদলে 3 গুণ নীল দিতে হবে। সালমান বলে, না, 10 গুণ থেকে কম নিতে পারবো না। লোকগুলো বলে, 10 না, 8 গুণই। সালমান বলে, এই জিনিসের মান তো দেখো, সঠিক সময়ে বোনা কাটা নদীর জল আর আমির গায়ের প্রেম থেকে বানানো হয়। তখনই নগর রক্ষক এসে সালমানকে বলে, শোনো, যা দিচ্ছে নিয়ে নে, এর বাজার ভালো না, ওই লোকেরা অন্য লোকে পটিয়ে নিবে। মোজো বলে, সালমান, ওর কথা শোনো না। ওরজি বলে, এর আগে বাজার তো ভালো ছিল, এখন ঢিলা হলো কিভাবে? তখনই নগর রক্ষক লোথার বলে, সিন্ধু নদীর উপর যে বাঁধ বানিয়েছে, ওই আসর সবকিছুর উপর পড়ছে। ব্যাপারীরা চলে যেতে চাইলে সালমান তাদের দাঁড়াতে বলে, আর মোজোকে বলে, আটি সওদা করে নেই। মোজো মাল ভরে দেওয়ার সময় নগর রক্ষক বলে, আমি লোথার, নগরের রক্ষক। সালমান মোজোকে ডেকে বলে, ও লোথার, নগরের রক্ষক। লোথার বলে, জাকিরকে তুমি চাদর দিয়েছো, এ কাজ এখানে থাকা কেউ করে না। তখনই একজন ঘোড়া নিয়ে আসলে নগরবাসী বলে, সিন্ধু নদী তার গতি পরিবর্তন করে নিয়েছে, আমাদের ঘরে অন্ন নেই। লোথার সালমানকে বলে, ও মঞ্জা, লর্ড সবার প্রধানের ছেলে। গরিব লোকগুলো মঞ্জাকে বলে, এই আমাদের পুরো জমাপুঞ্জি। মঞ্জা বলে, কর কম দিলে প্রতি রাতে তোদের ঘর থেকে মেয়েদের পাঠাবি আমার ঘরে। একথা শুনে একজন প্রতিবাদ করতে গেলে মঞ্জা লোকটিকে লাথি মারে। এ দৃশ্য দেখে সালমান যায় লোকটিকে উঠাতে, আর সালমান বলে, সামগ্রী পছন্দ না হলে কোনো সওদা হবে না। তখনই মঞ্জা বলে, তুই জানিস আমি কে? সালমান বলে, আমি কে আর তুই কে এটা আমার জানার দরকার নেই, লেনদেনের একই নিয়ম, খারা সওদা। মঞ্জা বলে, এখানে আমি যা বলবো তাই হবে। সালমান বলে, চাও লাশ সদা
না এক কম না এক বেশি, তা না হলে সদা হবে না। তখনই লোথার গিয়ে সব লোককে বলে যে যার কাজে চলে যাও। লোথার বলে 2 লাজ বরাবর সদা মানো, এখানে তর্কাতর্কি করো না। লোথার মঞ্জাকে বলে বিদেশ থেকে আসা লোককে মাফ করে দেন, সে এখানকার নিয়ম কানুন জানে না। তখনই মঞ্জা বলে 2 লার্জ বরাত সামগ্রী পেছনের বেলগাড়িতে রেখে দাও। মঞ্জা সারমানকে এক ভেংচি মেরে চলে যায়। তখনই ঢোলে বাড়ি মেরে সবাইকে জানায় 1 প্রহর চলে গেছে। লোথার বলে এখন যে কাজ করেছো তা আর কখনো করবা না, আর মনে রেখো এটা তোমার শহর না। সারমান লোথারকে বলে ফসল ফলাতে যে কষ্ট লাগে তা আমি জানি, এরপরও মেয়ের সম্পর্কে কথা বলছে, আমি চুপ কিভাবে থাকবো? চাচা ঠিকই বলতো, এ শহরে লোভ লালসায় ভরা, আমরা এখনই চলে যাব। মোজো বলে চলে যাব মানে এসব বিক্রি করা ছাড়া চলে গেলে কাকা আমাকে বেচে দিবে। মোজো বলে কিছুক্ষণ শ্বাস নিয়ে নে সারমান, যদি হাওয়া বদলে যায়। তখনই সারমানের চোখ পড়ে এক মেয়ের দিকে। সারমান আবারও মেয়েটিকে দেখে। মেয়েটি তার বান্ধবীদের নিয়ে এসে পাখি দেখে খুশি হচ্ছিল। সারমান মেয়েটাকে ভালো করে দেখে। তখন লোথার বলে ও চানি পূজারীর মেয়ে। সারমান বলে ওর কাছে তো মাথা নত করা যায়। লোথার বলে সিন্ধু মার কৃপার প্রতীক ও, বলা হয় চান্দিকা জন্ম হয়েছে মহেঞ্জোদারোর নতুন সূর্য ওঠার জন্য। চানির এক বান্ধবী একটু সামনের দিকে আগালে একটি লোক এসে তার পথ করে দাঁড়ায়। তখনই সারমান আগাতে গেলে চানি এসে লোকটিকে বলে ক্ষমা চাও ঝুনুর কাছে, কানে কথা যায় না, ক্ষমা চাও। লোকটি চানির কথা শুনে হাসে। চানি বলে ক্ষমা না চাইলে আমি তোমাকে ম্যান্ডক বানিয়ে দিব। চানি বলে তোকে শেষবারের মতো বলছি, তুই ক্ষমা না চাইলে তোকে ম্যান্ডক বানিয়ে দিব। তখনই পাশ থেকে একজন এসে বলে সিন্ধু মার কৃপা আছে ওর উপর, ক্ষমা চাও, যে কিছু বানিয়ে দিতে পারবে। তখনই লোকটি চানি ও জুনুর কাছে ক্ষমা চায়। সারমান দূরে দাঁড়িয়ে এসব দেখছিল আর বলে মনে হয় সিন্ধু মার কৃপাতে অনেক দম আছে। তখনই ঝুনু এসে চানিকে বলে আমি তো জানতাম না তুই সত্যি মানুষকে ম্যান্ডক বানাতে পারিস। চানি বলে আমার কথায় মেঘ বৃষ্টি হয়ে ঝরে নাকি? আমি তো বাস ওকে ভয় দেখাচ্ছিলাম, আর ভয় তুমি পেয়েছো। চানি সারমানের কাছ দিয়ে যাওয়ার সময় দেখে সারমান তাকে দেখছে। সারমান চোখ নামিয়ে অন্যদিকে কাজ করা শুরু করে। চানি অন্যদিকে তাকালে সারমান আবারও চানির দিকে তাকিয়ে থাকে। লোথারও বিষয়টা খেয়াল করছিল। চানি চলে যায় আর সারমান পেছন থেকে চানিকে দেখতে থাকে। পেছন থেকে মোজো বলে এখানে আমি শ্বাস নিতে পারছি না, তাই এখনই চলে যাব। চলো সারমান, নাকি হঠাৎ করে মনের বদল হয়েছে? তখনই ঢোল বাজিয়ে সকল ব্যবসায়ীকে মহেঞ্জোদারোতে আসার জন্য স্বাগত জানায়। আমরা দেখি এক সভা বসেছে। সবার প্রধান বলছিল 15 বছর আগে আমি মহেঞ্জোদারের বাসীকে যে কথা দিয়েছিলাম তা পুরা হয়েছে। হরপ্পা আমাদেরকে তার পায়ের নিচে দাবিয়ে রেখেছে। আগে সকল ব্যবসায়ী ব্যবসা করার জন্য হরপ্পা যেত, এখন মহেঞ্জোদারোতে আসে। আরো বলে সেই সময় আর দূরে নেই যখন আমি হরপ্পাকে ধ্বংস করে দিব। তখনই একজন প্রতিবাদ করে এই বিরাট সভা তোর কথায় সম্মত না মহান। লোকটি বলে হরপ্পায়ের ধ্বংস যেভাবেই হোক, কিন্তু মহেঞ্জোদারোর বিনাশের কারণ হবি তুই মহান। হরপ্পাকে ধ্বংস করলে এই নগরীর উন্নতি হবে না। সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি করে আমাদের উন্নতি হয়েছে না হয়নি। মহেঞ্জোদারোর সড়ক ও দেয়াল ভয় পাচ্ছে কি ওদের দর্শার উন্নতি হয়েছে না। সবাই লোকটির কথা শুনে অবাক হয়ে মহিমের দিকে তাকিয়ে থাকলে মহিম বলে নগরের উন্নতির জন্য সাধনা করা দরকার, যা আমাদের কাছে নেই। আর আমার প্রস্তাব নগরবাসীর কাছ থেকে আরো অধিক কর আদায় করতে হবে। তখনই লোকটি দাঁড়িয়ে বলে প্রধান মহান, তোর সকল ভুলের পরিণাম নগরবাসী সহ্য করেছে। তখনই লোকটি বলে হরবোলা কৃষকের পক্ষের লোক হয়ে এসব কথা বলছো? তখনই তাদের মধ্য থেকে একজন উঠে বলে যে হরপ্পার পক্ষে সে হাত উঠাও, আর যে বিপক্ষে সে মুঠি দেখাও। সবাই হাত উঠায় আর হরবোলা মুঠি উঠায় আর বলে কিষান প্রমুখ। প্রধান বলে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। একথা বলেই সভা শেষ করা হয়। কিষান প্রমুখ চলে যাওয়ার সময় প্রধান পেছন থেকে ডেকে বলে আমাদের কথা এখনো শেষ হয়নি। পূজারী হরবোলার দিকে ইশারা করে চলে যায়। প্রধান টুপি খুলে ফেলে। তখনই হরবোলা বলে কি আর বাকি
আছে প্রধান? প্রধান দরজা লাগিয়ে দেওয়া হয়। হরবলা বলে, তোকে হরপ্পা সভা থেকে বরখাস্ত করার আসল কারণ আমি জানি। একজন বলে মহান আমাদের না জানিয়ে কিষান তস্তুরীদের সাথে হাত মিলিয়েছে। মহান বলে, এতে আমাদের লাভ হয়েছে। তখনই সভায় থাকা লোকটি বলে, এই মহানকে হরপ্পার সীমানার বাহিরে যাওয়ার আদেশ দেওয়া হলো। তখনই সেনারা ধরে সব নগরবাসীর সামনে দিয়ে মহানকে হরপ্পার বাহিরে ধাক্কা মেরে বের করে দেয় আর তার চোখের সামনে গেট লাগিয়ে দেয়। মহান বলে, ওই দিন আমি সিদ্ধান্ত নেই আমি আমার অপমানের বদলা নেব আর হরপ্পাকে ধ্বংস করে ছাড়বো। হরবলা বলে, এতে মহেঞ্জোদারোর একথা মুখে আনার সাথে সাথেই মহান চাকু ঢুকিয়ে দেয় হরবলার পেটে। হরবলা দেখে মহান পাথরের চাকু ঢুকিয়ে দিয়েছে তার পেটে। আরো জানায়, মহেঞ্জোদারোর সকল সিদ্ধান্ত আমিই নিব, কোন বাঁচবে কে মরবে আর তুই বাঁচবি না। একথা বলে আবারও চাকু ঢুকিয়ে হরবলাকে মেরে ফেলে। সবার ভিতরে থাকা কর্মচারীদেরকেও মঞ্জা মেরে ফেলে। রাতে ঘোষণা করা হয়, এখন নাচ গানের ব্যবস্থা হবে। সবাই চলে আসে নাচ গান উপভোগ করার জন্য। সারমানের চোখ যায় চানির উপর। সে চানির দিকে তাকিয়ে থাকে। গানের কথাই ছিল মহেঞ্জোদারোর প্রশংসা। শিল্পীরা খুব সুন্দর করে নাচ গান করছিল। এদের সাথে সাথে সারমান ও মোজো জয়েন করে। সারমান বারবার চানির কাছাকাছি এসে নাচতে থাকে। চানিও দূর থেকে সারমানকেই দেখছিল। মেয়েরা চানিকে ধরে নিয়ে আসে তাদের সাথে নাচার জন্য। চানিও গানের তালে তালে নাচ করছিল। সারমানও সবার সাথে মিলে ঢোল বাজাতে থাকে। সেখানে খুব আনন্দ উৎসবের পরিবেশ তৈরি হয়। রাতে সারমান মহেঞ্জোদারোর দিকে তাকিয়ে থাকে। সকাল হলে খুশি মন নিয়ে বেচা বিক্রি করা শুরু করে। তখনই সারমান নগরীর দিকে তাকিয়ে থাকে। লোথার সামনে আসলে তার কাছে জানতে চায়, লোথার পূজারীর ঘর ওই নগরীতে? লোথার বলে হ্যাঁ। সারমান বলে, তুই আমাকে ওইখানে নিয়ে যেতে পারবি? লোথার বললে না, মিশরবাসীদের ওইখানে যাওয়া নিষেধ। লোথার আরো বলে, যাদের কাছে তামার মহির স্রেফ তাদেরই উচ্চ নগরীতে যাওয়ার অনুমতি আছে। তখনই সারমান নিজের কাছে থাকা তামার মহির লোথারকে দেখায়। লোথার মহির দেখে বলে, এই মহির তোর কাছে কিভাবে? মোজো সারমানকে ডেকে বলে, এখন কি বলবি? চাচা তো বলেছিল যখন জীবন মরণের ব্যাপার হবে তখনই এই মহির ব্যবহার করবি। সারমান বলে এখানে জীবন মরণেরই কথা, চানিকে খুঁজে বের করতে হবে আমাকে। লোথার বলে, উচ্চ নগর বাসীদের মতো হতে চেষ্টা করো। সারমান নগর রক্ষককে মহির দেখালে সে তাদের দিকে তাকিয়ে থাকে আর অন্য আর একজনকে ও মহির দেখায়। তখনই সারমান বলে, আজ এত সময় লাগছে কেন? তখনই নগর রক্ষক বলে, ঠিক আছে যান। তারাও তাড়াতাড়ি নগরের ভিতরে ঢুকে পড়ে। মোজো বলে, এমন মনে হচ্ছে যে আমরা কোন দ্বিতীয় নগরে চলে এসেছি। তখনই সারমান মেয়েদের দিকে খেয়াল করে। একটু দূরেই দেখে চানি তার বাবার সাথে আসছে। মোজো সারমানকে বলে, দেখেছো এবার মন ভরেছে, তাহলে চলো। সারমান দেখে ঘোড়াগুলো খেপে গেছে। মালিক শান্ত করার চেষ্টা করছিল কিন্তু ঘোড়াগুলো আরো ক্ষিপ্র হচ্ছিল। এক সময় ঘোড়াগুলো এলো পাথারি দৌড়াতে থাকে। মানুষ ভয়ে সরে যাচ্ছিল। ঘোড়াগুলো চানির দিকেই ছুটে আসতে থাকে, চানির উপর আক্রমণ করবে। তখনই সারমান দৌড়ে এসে ঘোড়াগুলোকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে, শান্ত হও, শান্ত হও। ঘোড়াগুলো সারমানের কথায় শান্ত হয়। সারমান চানির সামনে আসলে চানি বলে, তুমি কে? তখনই তার বাবা এসে চানির কাছে জানতে চায়, মা তুমি ঠিক আছো? আর সারমানকে ধন্যবাদ জানায় চানির জীবন বাঁচানোর জন্য। তুমি খুব সাহসী কাজ করেছো। তোমার নাম কি? তুমি এখানকার না? সারমান বলে, আমার নাম সারমান। পূজারীর সাথে কথা বলার সময়ও চানির দিকে তাকিয়ে থাকে। পূজারী বলে, এই সময় তোমার উপস্থিতি সিন্ধু মায়ের ইচ্ছাই হবে। একথা বলে চলে যায়। আর চানিও সারমানের দিকে তাকিয়ে হাসে। চানি চলে যায়। তারা তিনজনও চলে যেতে যেতে মোজো বলে, আবার ফিরে দেখবি না? সারমান বলে, আমি কেন দেখবো? ও পেছন ঘুরে দেখবে। মোজো বলে, ও মহেঞ্জোদারোর লোক আর তুই
আমেরিকার বাসী, তোকে কেন দেখবে? যখন চাঁদ আর সূর্য এক হবে তবেই পাল্টে দেখবে। একথা বলি মোজো চানির দিকে তাকালে দেখে চানি পাল্টে তাদের দেখছে। এই দৃশ্য দেখে তো মোজো অবাক হয়ে বলে, এ এক অদ্ভুত নগরী, এখানে চাঁদ সূর্যেরও কোনো ভরসা নেই। চানি ঘরের ভিতরে ঢোকার আগে আবারও বাহিরে তাকিয়ে দেখে মহেঞ্জোদারোতে সকাল হয় আর সালমান পূজারীর ঘরে ঢুকে পড়ে। সালমান এক সিংহা মূর্তি দেখে বলে, এক সিংহা? পূজারী বলে, হ্যাঁ, এটা এক সিংহা মূর্তি, এর উপর বসে সিন্ধু মা সবকিছুর উপর নজর রাখে। পূজারী আরো বলে, আজও লোক এক সিংহার নাম জানে, কিন্তু এক সিংহাকে যে লোক দেখেছে তারা কেউ জীবিত নেই। সালমান বলে, আমার মনে হয় এসব আমি এর আগেও দেখেছি। সালমান নিজের কাছে থাকা মহির দেখিয়ে বলে, পূজারী এর অর্থ কি? পূজারী মহির দেখে বলে, এ মহির তোর কাছে কিভাবে আসলো? সালমান বলে, আমার কাকা দিয়েছে আমার হেফাজতের জন্য। পূজারী বলে, তোর কাকার কি নাম? তখন সালমান বলে, ভুজন। আর তোর বাবা কোথায়? সালমান বলে, অনেক আগেই বাবা মা মারা গেছেন রোগের কারণে, সুজন নাম ছিল তার। পূজারী সালমানের কথা শুনে চলে যায়। তখনই পূজার ফুল হাতে নিয়ে চানি পূজার ঘরের দিকে আসতে থাকে আর সালমান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সালমান নগর ঘুরতে বের হলে দেখে লোথার সহ কয়েকজন সৈনিক দৌড়াদৌড়ি করছে। সালমান জানতে চায় কি হয়েছে। লোথার বলে, নিশ্চয়ই কোনো নতুন ঘটনা ঘটে যাচ্ছে, তারই সংকেত। সালমান সবার পিছু পিছু গিয়ে দেখে মরুভূমির মতো একটি জায়গায় কয়েকজন মহিলা কান্না করছিল। লোথার সালমানকে বলে, কৃষাণ প্রমুখ এবং ওর সাথীরা তাদেরকে মেরে লাঠির উপরে বেঁধে রেখেছে। সালমান লোথারের কাছে জানতে চায় কে মেরেছে ওদের। লোথার বলে, মহামহিম। সালমান বলে, কেন? তখনই জাকিরও এসে বলে, অপরাধী ছিল বলে সামনের দিকে আগায়। সালমানও জাকিরোর পিছু পিছু যায়। জাকিরও এক কঙ্কাল দেখিয়ে দিয়ে বলে, এ লাখো অপরাধ করেছিল। আরেকটি কঙ্কাল দেখিয়ে বলে, ও সাম্বি, এ লোক ন্যায় চেয়েছিল, এর জন্য অপরাধী ও। সব কঙ্কাল দেখিয়ে দিয়ে বলে, এরা সবাই অপরাধী, মহেঞ্জোদারোর ভালো চেয়েছিল, এই দোষে দোষী ছিল ওরা। জাকিরও আরো বলে, মহান আমার সবকিছু কেড়ে নিয়েছে। সালমান বলে, এদের এভাবে কেন রেখেছ? লোথার বলে, অনুমতি নেই জ্বালানোর বা মাটিতে দাপন করার, আর যে চেষ্টা করেছে তার শেষ দিন এখানেই শেষ হয়েছে। সালমান বলে, কুমির জানোয়ারের ব্যবহার করে এটা মানা যায়, আমার হাতেই মেরেছি কুমিরকে, কিন্তু মানুষের উপর এমন নিষ্ঠুরতা এ কোনোদিন দেখেছি না শুনেছি। লোথার, আর তোমরা দেখে চুপ থাকো, কিছুই করো না, এটা আমার পক্ষে সম্ভব না। সালমান বলে, তুই নগর রক্ষক লোথার, এ অন্যায় দেখে চুপ কিভাবে থাকিস? লোথার বলে, এটা এত সহজ না। সালমান বলে, এ নগরের সাথে আমার কোনো সম্পর্ক আছে, কেন না এক সিংহা আমার স্বপ্নেই কেন এসেছে, আর কাকার কাছে তামার মোহর কেন, যা স্রেফ ওই নগরবাসীর কাছে থাকে। এ নগর চেনা জানা আর আপনি বা কেন মনে হচ্ছে? সালমান মোজোকে বলে, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের উত্তর না পাই ততক্ষণ পর্যন্ত এ নগর ছেড়ে আমি যাব না। সালমান মহিরের দিকে তাকিয়ে থাকে। রাতের বেলা একা একা ভাবতে থাকে, তখনই ঘোষণা করতে থাকে সবার জন্য। ঢোলের শব্দে সালমানও গিয়ে দেখার চেষ্টা করে। ঘোষক বলছিল, সব নগরবাসী জানে সিন্ধু নদীর ধারা বদলের কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে, এর জন্য মহান কর বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। সাধারণ লোকজন বলে, আর কর কোথা থেকে দিব? যা রয়েছে তা দিয়ে নিজেদের বাচ্চার ক্ষুধা নিভাবো নাকি ওই রাক্ষসের পায়ে রাখবো? একজন বৃদ্ধ বলে, মহানের সাহায্য চাই না, এখন আর সহ্য করতে পারবো না। অন্যজন বলে, মহানের আদেশ পালন না করলে শুলে চড়তে হবে। তখনই সালমান মহানের ঘোষককে ডেকে বলে, এই মহানের চাকর, শোন, প্রধান মহানকে জানিয়ে দিবি আমরা নগরবাসী এ কর দিব না। ঘোষক বলে, কে তুই একথা বলছিস? সালমান এগিয়ে এসে বলে দিস মহিমকে মহেঞ্জোদারোবাসী তার আদেশ পালন করবে না। ঘোষক বলে, মূর্খ ছেলে, মহানের বিরোধ করার পরিণতি মরণ। সালমান
সালমান বলে, আর না খেয়ে ক্ষুধার কষ্ট করার নামও মরণ। আমরা বাচ্চাদের মরণ, আমাদের পরিবারের মরণ, আমাদের বাচ্চাদের মরণ দেখার চেয়ে এই ভালো আমি মহানের হাতেই মরব। সালমান বলে, কে কে আমার সাথে সমত? পেছন থেকে সকল জনতা এসে বলে, আমরা কর বাড়াবো না। ঘোষক এ দৃশ্য দেখে এক পলোয়ানকে পাঠায় সবাইকে মারার জন্য। সালমান পলোয়ানকে ধমক দিয়ে আগাতে নিষেধ করে। ঘোষক দলবল সহ সবাই নগর ছেড়ে চলে যায়। লোথার আর মোজো এসে সালমানের সামনে দাঁড়ায়। ঘোষক মহিমকে একথা ও ঘটনা জানালে মহিম বলে, এ ঘটনা তো এর আগে কখনো ঘটেনি। খবর নাও এই যুবককে, এখনই চলে যাও। পূজারী মহিমের দিকে তাকিয়ে থাকে। পরের দিনই চাঁদনি সাধারণ পোশাকে তার বান্ধবী জুনুর সাথে দেখা করার জন্য আসে। জুনু বলে, চাঁদনি, তোর এখানে আসা ঠিক হয়নি। কেউ যদি তোকে চিনে ফেলে তবে বড় বিপদ হবে। চানি বলে, দেখি পরীক্ষা করে। একথা বলেই কয়েক লোকদের সামনে দিয়ে যায়। তারা চানিকে চিনতে পারে না। চানি জুনুকে বলে, চল ওকে খুঁজে বের করি। জুনু বলে, ও তোকে চিনতে না পারলেও ভালো। চানি বলে, চল। সালমান গরুকে তাদের তৈরি করা বাঁশি বাজিয়ে শোনাচ্ছিল। মোজো গরুদের সাথে কথা বলার চেষ্টা করছিল। সালমান সামনের দিকে তাকিয়ে দেখে চানি। সালমান বলে, ও তো হাসছে। মোজো গরুর দিকে তাকিয়ে হাসি দেখার চেষ্টা করে আর বলে, কোথায় হাসছে? গরুও মোজোর উপর বিরক্ত হয়ে মাথা ঘোরায়। মোজো সালমানের দিকে তাকিয়ে তার হাসি মুখ দেখে বলে, এ নগরের সকল মেয়ে তোর ভালো লাগে? তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন জুনু এ দৃশ্য দেখে বলে, চেয়েই থাকবা নাকি কিছু বলবা? মোজো এসে সালমানকে ছাগলের কথা জানায়। তখনই তার চোখ পড়ে জুনুর দিকে। জুনু বলে, দেখা হয়েছে না? তুমি বাজারে দাঁড়িয়ে আছো, শুনশান জায়গা না। তখনই সালমান জুনুকে থামিয়ে দিয়ে চানিকে নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর মোজো জুনুকে বাঁশি বাজিয়ে বলে, মাটির তৈরি পাখি আমি বানিয়েছি। জুনুকে দেয়। জুনুও খুশি হয়। সালমান আর চানি একসাথে হয়ে দুজন দুজনকে ফিরে ফিরে দেখতে থাকে। সালমান বলে, আজ তুমি ওই মুকুট পরনি, কিন্তু আমি সাথে সাথে তোমাকে চিনে ফেলেছি। চানি বলে, তোমার সাথে দেখা করতে এসেছি। সালমান বলে, মুকুট ছাড়া তুমি আরো বেশি সুন্দর। চানি বলে, ওই মুকুট খুলতেই সবকিছু আলাদা মনে হচ্ছে। আমাকে কেউ চিনতেই পারছে না। কেউ আমার সামনে মাথা নত করছে না। কাউকে আশীর্বাদ দিতে হচ্ছে নাকি কাউকে বাঁচাতে হচ্ছে। যা চাই তাই করতে পারছি। আর জানো এসব কেন হচ্ছে? সালমান জানতে চায় কেন? চানি বলে, তোমার জন্য। সালমান বলে, আমার জন্য? কিভাবে? চানি বলে, যদি আমার দেখা তোমার সাথে না হতো তবে আমি নিজেকে চিনতেই পারতাম না। চানি বলে, আমার সাথে নগর দেখতে যাবা? সালমান বলে, আমি? চানি মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। সালমানও রাজি হয়ে যায়। তারা দুজনেই উপর থেকে পুরো নগরীকে দেখতে থাকে। মহিমের লোকদের মধ্যে একজন চানিকে চিনতে পারে। মহিম সবার সামনে কিছু মহির রেখে বলছিল, এ মহির সবার মাঝে বিতরণ করে দাও। একথা বলেই এক ইনফরমার এর কাছে জানতে চায়, কে সেই বিদ্রোহী? ইনফরমার বলে, ওকে এখনো চিনতে পারিনি, এখন নতুন খবর নিয়ে এসেছি। আপনার নতুন বউ চানি অন্য কারো সাথে কথা বলছিল। মহিম তখনই প্রতিমানকে ডেকে বলে, চানি আর মোজার বিয়ের দিন ঠিক করার ব্যবস্থা করো। প্রতিমান এসে মহিমকে বলে, চাঁদ স্নানের রাতের আগে চানির মিল হতে পারবে না। জুনু আর মোজো মিলে গরুকে গোসল করাচ্ছিল। তখনই সালমান আসলে মোজো জানতে চায়, কোথায় ছিলি তুই? সালমান বলে, চানির সাথে দেখা করতে গিয়েছিলাম, ও পূজার স্থানে নেই। জুনু বলে, সেখানে কিভাবে থাকবে? আজ মহা চানকুণ্ডুলিতে চান পূজন হবে। যতক্ষণ পর্যন্ত ওই কাজ শেষ না হবে চানি পূজার স্থানে ফিরে আসতে পারবে না। সালমান জানতে চায়, চান পূজন মানে? জুনু বলে, আজ মিলনের রাত। আজ রাতে যে কোনো সঙ্গী চাঁদকে সাক্ষী রেখে আপনার জীবন সঙ্গিনীর সাথে নিজের মনের কথা বলবে, তবে তাদের দুজনের মিল ঠিক হয়ে যায়। সালমান বলে, সত্য বলছো? সালমান বলে, তবে আজ রাত ওর সাথে তো দেখা করতেই হবে। সালমান আগাতে থাকলে মোজো বলে, তুই ওইখানে যেতে পারবি না। সালমান, তোকে মোজো দেখে ফেলবে। সালমান বলে, এরপরেও আমি যাব। মোজো বলে, মনের সাথে সাথে বুদ্ধিও হারিয়ে গেছে। সালমান বলতে বলতে যায়, এখন ঘুম, খাওয়া, বুদ্ধি, জ্ঞান সব হারিয়ে ফেলেছি। আজ ওকে বলবই ও আমার সঙ্গিনী। সালমান সাদা পাগড়ি পরে সবার মাঝে ঢুকে পড়ে। তখনই জানালার ফাঁক দিয়ে দেখে
দেখে এক পরদেশীর কাছে মহিম জানতে চাইছে, সুমেরু থেকে কি এনেছো? মহিম মোজোকে বলে, ট্রাই করে দেখো। মোজো বাড়ি মারে, এতে তরোয়ালের কিছুই হয় না। মহিম বলে, তোমার তরোয়াল এটি? পরদেশী জানতে চায়, সোনা তৈরি আছে? মহিম বলে, বাস কিছুদিনের ব্যাপার, সিন্দুর পানি কমে গেলেই তুই যা সোনা চাস তাই পাবি। বিদেশি বলে, তোর কথায় অনেক সামগ্রী দিয়েছি, আর কতদিন অপেক্ষা করব? মহিম বলে, আর 20 দিন অপেক্ষা কর। মহিম আরো বলে, যত দরকার তোর সেই সোনার তার চেয়েও অধিক দরকার আমার এই অস্ত্রের। এক বোল ভর্তি স্বর্ণ এনে দেখিয়ে বলে, অপেক্ষা তো তোকে করতেই হবে এর জন্য। বিদেশিও সোনা হাতে নিয়ে দেখে খুশি হয়ে মহিমের কথা মেনে নেয়। মহিম আরো বলে, আজ সিন্ধু মায়ের পূজা হবে, এমন উৎসব তুই জীবনও দেখিসনি বলে অনুষ্ঠান উপভোগ করতে বলে। প্রতিমান এক সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আজকের চাঁদি রাতের তাৎপর্য ব্যাখ্যা করছিল। তখনই মোজার চোখ পড়ে সারমানের উপর। সে ইনফর্মারকে বলে, গিয়ে দেখ সারমান এখানে এসেছে, খুঁজে বের কর। ইনফর্মারও সারমানকে খুঁজতে শুরু করে। সারমান তাদের হাত থেকে পালানোর জন্য সামনেই দেখে কিছু লোক তাদের মুখে চোখে রং লাগিয়ে নাচের জন্য রেডি হচ্ছে। সারমানও এই সুযোগেই তাদের সাথে জয়েন করে সবাইকে ভয় দেখাতে থাকে। লোকগুলো সারমানকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই চানি আসে, গান গাইতে শুরু করে। সারমান চানির সামনে এসে নাচ প্রদর্শন করছিল। চানি ও সারমানকে দেখে খুশি হয়। চানি আর সবাই মিলে নাচ করতে থাকে। সারমান আর চানি একসাথেই নাচছিল। ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে ছেলেরা মেয়েদের ফুল দিচ্ছিল। চানি একটি মূর্তি নিয়ে সামনের সুইমিং পুলের ভিতরে যেতে থাকে। সে এক ডুব দিয়ে সেই মূর্তিকে পুলের ভিতরে রেখে আসে। সারমান চানির ঘরে ঢুকে গেলে চানি জানতে চায়, তুমি এখানে কি করছো? কেন এখানে এসেছো? সারমান বলে, চানি আমার মনের কথা আজকে তোকে বলেই দিব। চানি জানতে চায়, কি কথা? সারমান বলে, যখন আমরি থেকে এসেছি জানতাম না রাস্তা আমাকে কোথায় নিয়ে যাবে। সারমান বলে, আমি পুরো বিশ্বাসের সাথে বলছি, আমার প্রতিটি কদমে তোর কথা মনে পড়ে। তুই আমার জীবন সঙ্গিনী। কি তোর মনও কি একই কথা বলে? চানি বলে, হ্যাঁ। তখনই দরজায় কেউ নক করতে থাকে আর ঘরের ভিতরে ঢুকে পড়ে মোজা। মোজা চানি বলে ডাকতে থাকে। চানি বলে, আমি কাপড় পরিবর্তন করছি। মোজা বলে, ঠিক আছে, কিছু জিজ্ঞাসা করতে চাইছিলাম তোকে। চানি বলে, আমি শুনছি, তুই বল। মোজা জানতে চায়, বাজারে মুকুট ছাড়া কেন ঘুরতে গিয়েছিলি? কে ছিল তোর সাথে? চানি জানতে চায়, তোর কথার অর্থ কি? মোজা, আমার সাথে ঝুনু ছিল। আর সারমান চানির দিকে তাকিয়ে থেকে চানিকে এক চুমু দিয়ে ধরে রাখে। মোজা বলে, তোর কাপড় তো এখানে রাখা। চানি জানতে চায়, কি? মোজা রাগ করে বলে, তোর বস্ত্র তো এখানে রাখা। চানি বলে, জানি, আর শরম লজ্জাও আছে। তুই যা তো, আমি বাহিরে আসি। মোজা বলে, ঠিক আছে বলে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। চানি বলে, কেউ এরকম করে সুযোগের ব্যবহার করে? সারমান বলে, আমি তোর থেকে লাভ উঠিয়েছি, তোর চোখ কি তো এসব করার জন্য বলছিল, আমি বা কি করব? চানি বলে, আমি মোজার সাথে কথা বলছিলাম। সারমান বলে, তোর চোখ বড় দুষ্ট, বলে এক করে আরেক, আমি কিভাবে এত কিছু বুঝবো? চানি আবারও সারমানের ঠোঁটে চুমু দিয়ে বলে, দেখ কেউ এমন করলে কেমন লাগে? সারমান বলে, না জানি না, আবারও করতে হবে বলে একে অপরকে ধরে কিস করতে থাকে। তখনই চানি বলে, এটা ঠিক না সারমান, আমার বিয়ে মঞ্জার সাথে ঠিক করা, আমি মঞ্জার সঙ্গিনী হব। সারমান বলে, মঞ্জার সঙ্গিনী? এটা কবে ঠিক হলো? চানি বলে, যখন আমার জন্ম হয় তখন। আমার জন্ম হওয়ার পরই আমার মা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতে থাকে। সবাই আমার মুখ না দেখেই চলে যায়। তখনই বিরাট সবার বুদ্ধিমান আপ্রাচ্য এসে আমাকে কোলে তুললে বলে, এই কন্যা সিন্ধু মার আশীর্বাদ। এই মেয়ের জন্যই মহেঞ্জোদারোর ভবিষ্যৎ পরিবর্তন হবে, নতুন সূর্য উঠাবে তোর এই কন্যা। যখনই মহান জানতে পারে তখনই সে আমাদের ঘরে চলে এসে সবাইকে ঘোষণা করে দেয়, যখন আমি বড় হব মঞ্জার সঙ্গিনী হব। এই মিল আগে থেকেই ঠিক করা, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না।
সালমান বলে, এমন কোনো পরিস্থিতি নেই যাকে বদলানো যায় না। তখনই মঞ্জা এসে চানিকে ডাকতে থাকে। চানিও সালমানকে অন্য দরজা দিয়ে বের করে দেয়। সালমান ঘর থেকে বের হয়ে দেখে মহিম তার সামনে দাঁড়িয়ে। সালমান তার সামনে বিভিন্ন কৌশল দেখাতে দেখাতে চলে যায়। চানি সিন্ধু মায়ের মূর্তিতে পানি ঢালছিল আর জুনুকে সালমানের কথা বলছিল। জুনু বলে, এ উচিত না, মঞ্জা জেনে গেলে কি হবে। তখনই দেখি প্রধান দলবল নিয়ে পূজারীর সাথে কথা বলার জন্য আসে। পূজারী মহানকে স্বাগত জানায় পূজার স্থানে আসার জন্য। মহিম বলে, চান পূজা শেষ হয়ে গেছে। পূজারী, সময় হয়ে গেছে তোর প্রতিজ্ঞা পূরণ করার। পূজারী মেয়ের দিকে তাকিয়ে বলে, মহান, কিছু সময় আরো পার হলে ভালো হতো, ওর বয়স এখনো অনেক কম। তখনই মঞ্জা বলে, তোর মেয়েকে ছোট তো মনে হয় না, সে বাজারে অন্য পুরুষের সাথে ঘুরে বেড়ায়। পূজারী তারপরও মহিমের কাছে সময় চায়, আরো জানায়, আমি চানির সাথে কথা বলে আপনাকে জানাবো। মহিম বলে, এটা আমার কথা না, এটা আমার আদেশ, আর আমার আদেশ না মানার পরিণাম জানো তুমি। মেয়ের বিয়ে তৈরি শুরু করো, 2 দিন পর চানি আর মজার মিল হবে। আমরা টেবিলে দেখি অনেক খাবার সাজানো আর বাহিরে নাচ গান চলছিল, আর ঘরের ভিতরে চানি বিয়ের জন্য সেজে রেডি হয়েছে। তখনই মঞ্জার মা এসে চানিকে দেখে বলে, চানি, তোকে দেখে আমার বিয়ের দিনের কথা মনে পড়ে গেছে। সে আরো বলে, তোর মুখ দেখে আমি বলতে পারি মঞ্জাকে তোর পছন্দ না। আমি মহানের সঙ্গিনী সত্যি, কিন্তু আমার কথায় কারো কিছু যায় আসে না। সে আরো বলে, আমার ছেলে বাবার মতো কিছুটা রকচটা, কিন্তু আমি অনেক খুশি যে তুই আমার ছেলের সাথে থাকবি। এর জন্য আমার ছেলে কিছুটা শুধরে যাবে। তখনই জুনু এসে চানিকে ডাক দেয়। জুনুকে দেখে মঞ্জার মা বলে, জুনু, তুই চানির সাথে থাক, যখন লগন রীতির নিয়ম আসবে তখন আমি ওকে নিতে আসব। জুনু এসে বলে, সালমান, মহান স্টেজে দাঁড়িয়ে সবার সামনে ঘোষণা দেয়, আজকে মঞ্জা আর চানির মিলনের মাধ্যমে এক নতুন সূর্যের জন্ম হবে, আর এর জন্য আমার সিদ্ধান্ত, মঞ্জা এখানের প্রধান হবে আর মহেঞ্জোদারোর নতুন প্রথা আরম্ভ হবে। সবাই তাদের হাতে থাকা খঞ্জন উঠিয়ে বাজাতে থাকে আর মঞ্জা পূজারীর ঘরের দিকে তাকিয়ে থাকে। সালমান আসলে চানি বলে, তুই এখানে কেন এসেছিস? সালমান বলে, চানি, তুই মঞ্জার সঙ্গী কেন হতে চাচ্ছিস? তুই তো ওকে ভালোবাসিস না। চানি বলে, আমার সঙ্গী চয়েস করার স্বাধীনতা নেই সালমান, আমি স্রেফ বাবার কথা রাখছি। সালমান বলে, না চানি, তুই বাবার কথা না, মহানের আদেশ পালন করছিস। সঙ্গী হয় কোনো সদার মাধ্যমে না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার, আর তোর মন মঞ্জাকে চায় না। চানি বলে, তুই বুঝতে পারছিস না সালমান, মঞ্জা আর আমার মিলনের মাধ্যমে সারা মহেঞ্জোদারোর দুঃখ দরদ দূর হয়ে যাবে। তবে হতে পারে এখানে নতুন সূর্য উঠবে, যার জন্য সবাই অপেক্ষা করছে। সালমান বলে, চানি, তুই সত্যি বিশ্বাস করছিস মহানের পুত্রবধূ হয়ে এ নগরকে বাঁচাতে পারবি? ও স্রেফ তোকে ব্যবহার করছে, তুই এই কাজ করিস না, আমি আছি তোর সাথে। তখনই জুনু চানিকে ডাকতে থাকে। চানি বলে, মহান এসব মানতে রাজি হবে না, আর যারা এসবের বিরোধ করেছে মহান তাদের চুপ করিয়ে দিয়েছে, আর যদি এই সঙ্গম বন্ধ করে দেই তবে এর শাস্তি বাবা আর আমাকে ভুগতে হবে। তখনই মঞ্জা এসে সালমানের গলা চেপে ধরে মারতে থাকে। সালমানও মঞ্জাকে মারে। তারা একে অপরের সাথে মারামারি শুরু করে। চানি দূরে দাঁড়িয়ে দেখছিল। চানি জুনুকে বলে, যা বাবাকে গিয়ে জানা। আর সালমান ও মঞ্জার মধ্যে মারামারির সময় নগরবাসী দরজা খুলে ফেলে, আর সালমান নগরীর বাহিরে এসে জনগণের সামনে মঞ্জাকে মারতে থাকে। মঞ্জা ও সালমানকে চেপে ধরে রাখে। তখনই প্রধান এসে বলে, কে তুই? মহেঞ্জোদারোর প্রধানের উপর আক্রমণ করেছিস? মঞ্জা বলে, ও আমার সঙ্গিনীর উপর হাত লাগিয়েছে। তখনই ইনফরমার বলে, এ সেই লোক। মহান বলে, তুই সেই লোক যে নগরবাসীকে কুমন্ত্রণা দিচ্ছিস। এই দুষ্টের শাস্তি এখনই মিলবে। তখনই পূজারী বলে, ক্ষমা করে দেন ওকে, ও বিদেশি লোক, এদেশের নিয়ম কানুন জানে না, ওর যা ভুল হয়েছে না বুঝে হয়েছে। মহেঞ্জোদারোর রীতিনীতির জ্ঞান নেই ওর। মঞ্জা এসে বাবাকে বলে, না, ওকে ক্ষমা করার দরকার নেই, আপনি হুকুম দেন ওর গলা শরীর থেকে আলাদা করে দেই। তখনই মহিম ছেলেকে বলে, না মঞ্জা, এই নগরবাসী আমার নিষ্ঠুরতা দেখেছে, এবার ক্ষমা দেখবে।
দেখবে। মহিম বলে, পূজারী এই যুবকের জন্য ক্ষমা মানছে, আমি এই প্রার্থনার মান রাখবো। মহিম বলে, আমার সিদ্ধান্ত, এই যুবককে একটি সুযোগ দেওয়া যায়, একে এক পরীক্ষা দিতে হবে। পূজারী জানতে চায়, কি পরীক্ষা মহান? মহান বলে, ওই পরীক্ষা যে পরীক্ষা মহেঞ্জোদারোতে সিন্ধু মায়ের ন্যায় মানা হয়। সালমান বলে, কিন্তু আমার এক অন্তিম ইচ্ছা আছে। মহিম বলে, সে ইচ্ছা কি? সালমান বলে, যদি জিত আমার হয় তবে চানি এ সঙ্গম থেকে মুক্তি পাবে, মঞ্জার সাথে ওর সম্পর্ক হবে না। মহিমও স্বীকার করে নেয়। মহিম বলে, যতক্ষণ পর্যন্ত সিন্ধু মা ন্যায় না করবে ততক্ষণ পর্যন্ত মহেঞ্জোদারোতে ঢোল ঢাক বাজবে না। মঞ্জা বলে, নিয়ে আয় ওকে। অন্ধকার রাতে পূজারী আসে সালমানের সাথে কথা বলতে। পূজারী বলে, যা হয়েছে খারাপ হয়েছে। পূজারী বলে, সালমান, তোকে আজ এমন কিছু কথা বলতে চাই যা তোর জানা দরকার। সালমান জানতে চায়, কি কথা? পূজারী বলে, মহানের আগে মহেঞ্জোদারোর প্রধান ছিল সুজন, তোর বাবা। সালমান বলে, আমার বাবা মহেঞ্জোদারোর প্রধান? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা তো আমরিয়াবাসী। পূজারী বলে, তোর কাকা তোকে মিথ্যা বলেছে তোর বাবার মৃত্যুর সম্পর্কে, আর ও কি বা করতে পারতো? সত্য বলার সাহস ছিল না ওর মধ্যে। সালমান জানতে চায়, কি সত্য? পূজারী বলে, সুজনের মতো মহান কোনোদিন ছিল না মহেঞ্জোদারোতে। মহাপুস্তক প্রমুখ সে সবার চোখের আড়ালে সুমিরিদের সাথে কন্টাক্ট করেছিল। এরপরই সে বিরাট সভায় প্রস্তাব দেয়। মহান সবাইকে বলে, সিন্ধু নদী যখন বাহির থেকে ঢেউ খেলে সবাইকে দেখানোর জন্য একটা নকশাও বানিয়ে রেখেছে। সেই নকশা ধরেই সবাইকে বোঝাতে থাকে, সিন্ধু নদী যখন এদিক দিয়ে বয় তখন এইখানে সোনা জমা হয়, সূর্যের কিরণের মতো চমকায়। এটা আর কোনো জায়গায় নেই। আমার প্রস্তাব, এখানে এক বাঁধ বানিয়ে সিন্ধুর জল থামিয়ে রাখা যায় আর মাটির তলের স্বর্ণকে বের করে নেওয়া হয়। একজন বলে, বাদ দিলে নদী বইবে কিভাবে? মহিম বলে, বহিবে। জাকিরো, এই সেই জাকিরো যে বর্তমানে পাগল হয়ে আছে। মহিম বলে, আমরা নদীর এপাশ ঘুরে নদীর জন্য এক নতুন রাস্তা তৈরি করব, যা আবারও এখানের সাথে যুক্ত হয়ে যাবে। সুজন বলে, আমাদের এ কাজ করা ঠিক হবে না। সুজন বলে, সিন্ধু নদী মায়ের মতো, ওই জলকে বাধা দেওয়া সিন্ধু প্রথার বিরুদ্ধে হবে। আর একজন বলে, বাঁধ বানালে পানি অন্যদিকে ঘুরে যাবে, তবে ক্ষেতের ও পান করার পানি কোথা থেকে আসবে? মহিম বলে, সিন্ধু কোনো ছোট নদী না, এক বাঁধ দেওয়ার কারণে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু সোনার কারণে সকল ব্যবসায়ীরা হরপ্পার দিকে যায়, তারা সবাই মহেঞ্জোদারোতে চলে আসবে। ব্যবসায়ীদের লাভ হবে, নগরীর উন্নয়ন হবে, পাকা ঘর বাড়ি তৈরি হবে। মহেঞ্জোদারো হরপ্পার থেকেও অধিক বলশালী হয়ে যাবে। সুজন উঠে বলে, মহান, হাওয়ায় ঘর বানিয়ে বিরাট সবার লোকদের লোভ লালসা দিস না। সুজন বলে, যে যে আমার সাথে সমত তারা খোলা হাত উঠাও, আর যারা যারা মহিমের পক্ষে আছো তারা মুঠি দেখাও। তখনই প্রথম জাকিরও হাত উঠিয়ে বলে, আমি জাকিরও সুজনের সাথে আছি। এইভাবেই 7 জন মহানের সাথে আর 7 জন সুজনের সাথে থাকে। বাকি থাকে পূজারী। সুজন পূজারীকে ডেকে বলে, পূজারী, তুমি কার সাথে আছো? তখন পূজারী মহানের দিকে তাকালে মহান চোখের গরম দেখায়, তাই পূজারী ভয়ে মহানের সাথে থাকে। ফয়সালা মহানের পক্ষে হয়ে যায়। মহান জোরে ঘোষণা করে, সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি হবে। সালমান জানতে চায়, এরপর? পূজারী বলে, সিন্ধু নদীর উপর বাঁধ তৈরি করা শুরু হয়। নগরবাসী নগরের জন্য চাঁদ সূর্য এক করে দিয়েছে, কিন্তু সবাই মহানের কূটনীতি বুদ্ধি জানতো না। মহান কোন সময় বলের মাধ্যমে বা ছলের মাধ্যমে সবার কাছ থেকে সুজনকে আলাদা করতে থাকে। যাকে সোনার লোভ দিয়ে মানাতে পারতো না, ওদের মেরে ফেলতো। পাহাড়ের উপর থেকে লোক এনে নগরের রক্ষার জন্য ব্যবহার করা শুরু করে। নদীর নতুন রাস্তা তৈরি হয় আর মাটির তলে ওই সোনা চমকাতে শুরু করে। কিন্তু তোর বাবা বাঁধ নিয়েই চিন্তিত হয়ে
থাকে। সুজন তার ভাইকে বলে, মহান আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। বাঁধ এত বিশাল করে তৈরি করা হয়েছে যে নদী তার মোড় ঘুরিয়ে নিবে। আমাদের এসব বন্ধ করতেই হবে। সুজন এসে সবাইকে জানায়, বাঁধ তৈরি করা বন্ধ করো। এই বাঁধের জন্য সিন্ধু নদী এখান থেকে মুখ ঘুরিয়ে নিবে। তখনই পাহাড় থেকে আনা পলোয়ানরা বলে, হে লোকজন, কাজ চালিয়ে যাও। সুজন যে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে থাকে, তখনই পাহাড়ি পলোয়ানরা সুজনকে ধরে রাখে। সুজন আর পলোয়ানদের মধ্যে মারামারি শুরু হয়। মহান সুজনের উপর মিথ্যা দোষ দেয়। মহান কিছু স্বর্ণ ধোকার মাধ্যমে সুজনের ঘরে রেখে দেয়। এরপরই সুজনকে পাকড়াও করে। সুজন ও তার ভাইকে রশি দিয়ে বেঁধে রাখে। মহান বলে, নগরবাসী এই সুজন প্রধান হওয়ার যোগ্য না, অপরাধী ও সারা নগরবাসীর কাছে অপরাধী, একে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখনই সকল নগরবাসী একসাথে হাত তুলে সায় জানায়। সুজন বলে, এসব সত্য না, মহিমের মিথ্যা কথা শোনো না। এ বহুরূপী আমাদের মহেঞ্জোদারোকে ধ্বংস করে দিচ্ছে। সুজন পূজারীর কাছে এসে বলে, পূজারী তুই তো বল, আমি মহেঞ্জোদারোর সম্পর্কে খারাপ কখনো ভাবতেই পারি না। তুই তো জানিস। পূজারী শুধু সুজনের দিকে তাকিয়ে থাকে। সালমান জানতে চায়, তুমি কি বলেছিলে? পূজারী বলে, আমি অসহায়ের মতো দেখতে থাকি। আমি ছিলাম অসহায়। চানিকে দেখার জন্য আমি ছাড়া কেউ ছিল না। আর ভুজন কাকা কি করেছিল? সুজন ভুজনকেও রিকোয়েস্ট করে বলে, ভুজন তুই তো বল, ভুজন তুই তো বলে দে, আমি নির্দোষ। ভুজনও মহিমের ভয়ে চুপ করে থাকে। মহিম ইশারা করে ভুজনের স্ত্রীকে দেখিয়ে দেয়। সুজন ভুজনকে ধরে বলে, চুপ কেন, সত্য বলা শিখ। তখনই মহিম পেছন থেকে আসছিল। ভুজন সুজনকে বলে, আমি কিছু জানি না। তখনই মহিম এসে সবার সামনে বলে, মরণদণ্ড। নগরবাসী সুজনকে ধরে নিয়ে যেতে থাকে। আর সুজন শেষ মুহূর্তেও ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সুজন তার স্ত্রীর কাছে এসে তার দিকে তাকিয়ে থাকে। স্ত্রীও সুজনকে দেখতে থাকে। সালমান তার মায়ের কথা জানতে চাইলে পূজারী বলে, ও এই ঘটনা দেখে এত কষ্ট পেয়েছে যে ওই সময়ই সে মাটিতে পড়ে মরে যায়। এরপরই মহান বিরাট সভাকে নিজের দখলে নিয়ে নেয় ও নিজেই নিজেকে প্রধান ঘোষণা করে দেয়। এরপরেই সে সিন্ধু প্রথার বিভিন্ন নিয়ম পরিবর্তন করা শুরু করে। আর সুজন যা বলেছিল তাই সত্য ঘটে। ওই বাঁধের কারণে সিন্ধু নদী ঘুরে যায় আর কয়েক গাঁও পানির জন্য হাই হুতাশ করতে থাকে। সারা গ্রামের লোক নিজেদের গ্রাম ছেড়ে মহেঞ্জোদারোর দিকে আসা শুরু করে। এ নগর বড় হতে থাকে, লোক বাড়তে থাকে, আর এর বোঝায় মহেঞ্জোদারো ডাকতে থাকে। মহানের প্রথা শুরু হয়, যে ওর সাথে থাকে ওকে সোনা দেয় আর বাকিদের মরণ। ওই পাপ মহান করেনি, ওই পাপ করেছি আমি। সুজনের মরণের কারণ মহান না আমি। আমি তোর কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য না। সালমান বলে, এর জন্যই এই শহর এত চিনা চিনা লাগতো। সালমান বলে, এই মাটিতেই আমার জন্ম হয়েছে, এখানেই আমার ছোটবেলা কেটেছে। এই নগরের জন্য বাবা নিজের জীবন দিয়েছে আর এই নগরই তাকে মেরেছে। পূজারী বলে, যা ঘটে গেছে তা বলা জরুরি। সালমান, এখন সিন্ধু মা তোকে বল দেয় যেন আর তোর রক্ষা করে। ওই মহান তোর পরিবারকে শেষ করে এই নগরকেও ধ্বংস করে দিয়েছে, আর মহানকে শুধু তুই থামাতে পারবি। সালমান নগরীর দিকে তাকিয়ে বলে, এটা আমার নগর মহেঞ্জোদারো। সকাল হলেই দেখি সব নগরবাসী একটি ময়দানে চলে এসেছে। ইনফরমান এসে সবাইকে জানায়, আজ শুরু হতে চলেছে সবচেয়ে নিষ্ঠুর খেলা। সালমান মাঠে আসে আর ইনফরমার বলে, এক অপরাধীর হবে দণ্ড আর মাকার জুকার এর সাথে হবে ওর লড়াই। সালমান সকলের সামনে আসে। সালমানকে লড়ার জন্য একটি অস্ত্র দেওয়া হয়। এরপরই পাহাড়ের মতো উঁচু ও শক্তিশালী মাকার জুকার এসে সবাই উপস্থিত হয়। এর সাথে আরেকজনকেও ছেড়ে দেওয়া হয়। মহান বিদুইনকে বলে, এ হলো মাকার আর জুকার, দুজনই নরখাদক, মানে মানুষের মাংস খায়। এরা প্রহার করে জান নেওয়ার জন্য, নিজের ক্ষুধা মেটানোর জন্য। সালমান দুজনের সাথেই লড়ার জন্য রেডি হয়। সালমান এদের মারলে এদের শরীর হিলেও না। তারা দুজন মিলেই সালমানকে মারতে থাকে। সালমানও মার খেতেই থাকে। তারা বলে মনিষ্কা। বেদুইন এর অর্থ জানতে চাইলে মহিম বলে, এর মানে হচ্ছে মরণ। মাকার যখনই তরোয়াল
দিয়ে সালমানকে আক্রমণ করবে, সালমান দৌড়ে ওর পায়ের নিচ দিয়ে পালায়। সালমান একেবারে উপরে উঠে মাকারের কাঁধে হঠাৎ করে লাফ দিয়ে পড়ে। এতে মাকার বেশ ঘায়েল হয়। জোকার সামনে আসলে জোকারেরও একই অবস্থা করে। তাদের দুজনকে মারতে মারতে ক্লান্ত করে ফেলে। এরপরই দুজনের সাথে লড়াই করতে শুরু করে। এতে সালমানও বেশ ঘায়েল হয়। সালমান ঘায়েল হলে মঞ্জা চানির দিকে তাকায়। চানিও বিষাক্ত নজরে মঞ্জাকে দেখে। সালমান বারবার চাকু ঢুকিয়ে মাকারকে মারতে থাকে। জোকার এগিয়ে আসলে তাকেও বেশ উত্তম মধ্যম দান করে। সালমান জোকারের ঘাড়ে উঠে ঘাড়ের মধ্যে কয়েক চোট মারে। এরপরই জোকারকেও মেরে ফেলে। তখনই মাকার আবার উঠে এসে সালমানকে মারতে শুরু করে। সালমানও মাকারকে তরোয়াল দিয়ে মারতেই যাবে, তখনই ওর চোখের দিকে তাকিয়ে আর মারতে পারে না। আর ওই দিকে পুরো নগরবাসী সালমানের নাম ধরে বারবার ডাকছিল। দূর থেকে প্রধানের স্ত্রীও এ দৃশ্য দেখছিল। সালমান প্রধানের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। চানি এসে সালমানের সামনে দাঁড়ায়। পূজারীও চলে এসে বলে, এই অর্থ তোর মহেঞ্জোদারোতে আসার। মহেঞ্জোদারোর তারা তুই, আর নগরবাসী তোর সম্পর্কে জানতে পারলে ওরাও তোর সাথেই থাকবে। পূজারী আরো বলে, তুই এক আশা মহেঞ্জোদারোর জন্য। আর সবাই এসে সালমানকে ঘাড়ে উঠিয়ে নাচতে শুরু করে। আর আমাদের এক সিঙ্গার ফটো দেখানো হয়। মহান মঞ্জাকে এসে বলে, তুই মহেঞ্জোদারোর প্রধান হবি, কিন্তু তোর থেকে হেরে যাওয়ার গন্ধ আসছে। তুই বিনা রক্ত বাহানো ছাড়া ময়দান ছেড়ে দিবি না, এটা আমি হতে দিব না। যে ফুল আমি বুনেছি ওর থেকে জঙ্গলি ফুলকে ফেলে দিতে হবে। মোজো বলে, পূজারী। মুহিম বলে, পূজারী আর চানিকে। মুহিম বলে, দুজনকেই এখন আর দরকার নেই। মোজো বলে, বাবা না, দোষ চানির না, সালমানের। চানিকে ওই উস্কিয়েছে। ওর গর্দান ছিল আমার হাতে। এখন আমার মনের রাগ ওর রক্তের মাধ্যমেই শেষ হবে। বাবার চোখের দিকে তাকিয়ে বলে, চানি আমার। মহিমের স্ত্রীও এদের দুজনের কথা শুনছিল। মহিম ছেলেকে বলে, চোখ খুল মঞ্জা, এই প্রেম ভালোবাসা তোকে দুর্বল বানিয়ে দিবে। প্রেম না, রাজ কর। আগামীতে মহেঞ্জোদারো তোর হবে, সকল সিন্ধু ভূমি তোর হবে। যেই কুমারীর দিকে তাকাবি সেই তোর হবে, কিন্তু প্রথমে অস্ত্র উঠা। আর ওই পূজারী, চানি আর সালমান যেন আগামীকালের জন্য সূর্য না দেখে। মঞ্জাও বাবার কথা শুনে চলে যায় পূজারীর ঘরে। পূজারী সহ সবাই একটি ছাগলকে নিয়ে সামনের দিকে আগাচ্ছিল। আর তখনই মঞ্জা পূজারীর বুকে চাকু ঢুকিয়ে দেয়। বাবা মরতে মরতে মেয়েকে বলে, পালা। চানিও মঞ্জার হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে। মঞ্জা এসে চানির গলা চেপে ধরে বলে, তুই আমার না হলে কারোই হবি না। তখনই মঞ্জার গায়ে লাঠি উড়িয়ে মারে। মঞ্জা সামনের দিকে তাকালে দেখে সালমান দূর থেকে আসছে। চানি পালাতে গেলে মঞ্জা চানিকে ধরে চাকু মারতে গেলে সালমান মঞ্জার হাতে আঘাত করে চাকু ফেলে দেয়। এরপরেও মঞ্জা চানির গলা চেপে ধরে রাখে। সালমান মঞ্জার গলা ধরে রাখে। আর মঞ্জা চানির গলায় এমন চাপ দেয় যে চানির নিঃশ্বাসই বন্ধ হওয়ার অবস্থা হয়। সালমান ও মঞ্জার মধ্যে বেশ মারামারি হয়। সালমান মঞ্জার হাত থেকে চাকু নিয়ে মঞ্জার শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। একসময় মঞ্জার পেটে সেই চাকু ঢুকিয়ে দিলে মঞ্জা মারা যায়। পূজারীর অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হয়। আর চানি বাবার জ্বলন্ত চিতার সামনে দাঁড়িয়ে নগরবাসীকে বলে, সালমানের এ নগরের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক, যা সম্পর্কে বাবা অনেক আগেই জেনে গেছে, তাই ওরা বাবাকে মেরে ফেলেছে। চানি আরো বলে, সালমান প্রধান সুজনের ছেলে। তখনই জাকিরও এসেও বলে, আমি তো আগেই একথা বলেছিলাম। তখনই ভুজন সবার সামনে এসে দাঁড়ায়। পুরনো সবাই ভুজনকে দেখেই চিনতে পারে। সালমান চাচাকে দেখে রাগ করে থাকে। তখনই চানি বলে, আমার বাবার বিশ্বাস ছিল নগরবাসী সব শত জানলে সবাই মিলেই মহিমের বিপক্ষে দাঁড়াবে আর সালমানের সাথেই থাকবে। একজন এসে বলে, মহান আমাদের মহেঞ্জোদারোর লোভ লালসা দেখিয়ে অন্ধ বানিয়ে দিয়েছিল, কিন্তু এখন চোখ খুলে গেছে। একবার যে ভুল হয়েছে দ্বিতীয়বার আর তা হবে না। নগরের পদস্থ কর্মকর্তারা সবাই এসে সালমানকে বলে, সালমান আমরা সবাই তোর সাথে আছি। সালমান বলে, ঠিক আছে। সালমান বলে, প্রথমেই আমাদের করতে হবে যারা এ নগরের জন্য জীবন দিয়েছে আমরা তাদের সম্মান দিব।
ওদের মৃত শরীরের অন্তিম বিদায় দিব। একজন বৃদ্ধ এসে বলে, হ্যাঁ সালমান, তুই ঠিক কথাই বলছিস, চল। জাকিরও সালমানের বাবার কঙ্কাল দেখিয়ে বলে, প্রথমেই সুজনকে নামা। সালমান বাবার কঙ্কালের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, আমার বাবা। ওইখানে সুজনের বডি যখন দাহ করা হচ্ছিল, তার ভাই ভুজন ভাইয়ের জন্য কাঁদে, আর সালমান রাগের চোখে চাচার দিকে তাকায়। অন্যদিকে মঞ্জারও বডির আশেপাশে বাতি জ্বালিয়ে রেখেছে, আর প্রধানের স্ত্রী বলে, আমার ছেলের অন্তিম বিধির ব্যবস্থা কর। হরপ্পার নিয়ম অনুযায়ী মঞ্জার বডি নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা কর। মহিম স্ত্রীকে বলে, হরপ্পার সাথে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। স্ত্রী বলে, ওর সেখানেই জন্ম হয়েছে। মহিম বলে, জন্মের অনেক সময় পেরিয়ে গেছে, তাই ওই নিয়ম পালন করতে হবে না। স্ত্রী বলে, কে ভেঙেছে ওই রাস্তা? সবাইকে ধোকা তুমি দিয়েছ। কিসের বদলা চাও? আর কতক্ষণ পর্যন্ত বদলা নিবে? এই অস্ত্র দিয়ে তোমার ছেলে ফিরে আসবে না। এই সোনালী ধাতু তোমার বদলা পূরণ করতে পারবে না। মহিম রেগে বলে, রাশি আরো বলে, মহেঞ্জোদারোর সমস্ত বিনাশের কারণ তোর লোভ মহিম, আর হরপ্পা থেকে বিতাড়িত হওয়ার কারণও তোর লোভ। রাশির মুখে একথা শুনে রাশিকে এক চড় মারে আর বাহিরে বেরিয়ে যায়। রাশি বাহিরে এসে সবার সামনে বলে, তুই জানিস সালমান কে? ও সুজনের ছেলে। তুই ওর বাবাকে শুলে চড়িয়েছিস, আর ও তোর ছেলেকে মেরেছে। এটাই সিন্ধুর ন্যায়। নিজের ছেলের হত্যা তুই করেছিস মহান। এখন যা কিছুই করিস তোর বিনাশ নিশ্চিত মহান। মহান মনে মনে বলতে থাকে, সালমান সুজনের ছেলে। সালমান নদীর কিনারা দিয়ে এসে বাঁধের দিকে তাকিয়ে থেকে দেখে কারিগররা প্রসেসিং করে সোনা বের করছে, আর ইনফরমার তাদের নির্দেশ দিচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। সালমান আস্তে আস্তে বাঁধের দিকে আগাতে থাকে। এরপরই বাঁধের উপর উঠতে শুরু করে। বাঁধের উপর উঠে দেখে দূরের গ্রামগুলো শুকিয়ে জনমানবহীন হয়ে গেছে। তখনই লোথার বলে, মহেঞ্জোদারোর অবস্থা তো দেখেছিস, এবার তুই বল কি করব? সালমান বলে, সুনীলের বেলগাড়ি সোনা ভর্তি করে নিয়ে চলেছে, ও তোর থামাতে হবে। আর এই এক সুযোগ মহানের মিথ্যা সবার সামনে আনার। লোথার বলে, ঠিক আছে, কখন রওনা হব? সালমান বলে, এখনই। ইনফরমার বলে, ইস্পাতাগার এর রাস্তা সোজা ঢোলপুরের দিকে যাবে। ইনফরমার সামনের দিকে তাকালে দেখে সালমান সহ সবাই তাদের উপর অ্যাটাক করছে, আর ইস্পাতারকে ধরে। তখন সে বলে, আমি ব্যাপারী। সালমান বলে, তুই ব্যাপারী না। এরপরে যদি তোকে এখানে দেখি তবে আমার সাথে লড়তে হবে বলে ছেড়ে দেয়। তখনই বিজলি চমকাচ্ছিল। সালমান ভানুকে ডেকে বলে, বানে যে দাঁড়াও, যদি কোনো সংকট মনে হয় তবে সোজা আমাকে এসে জানাবি। ভানুও নিজের কাজে চলে যায়। একজন পাহাড়ি পলোয়ান এসে মহানকে জানায়, মহান সালমান আর তার লোকজন মিলে সোনা নিয়ে গেছে, আর কুলকারকে বন্দি বানিয়ে নিয়েছে, আর ওকে নগরবাসীর সামনে খাড়া করেছে। মহান বলে, এটা কিভাবে সম্ভব? মহিম পাহাড়ি পলোয়ানদের হুকুম দেয়, সূর্য ওঠার আগে সালমানের গলা কেটে ফেলো। যাও। আরো পলোয়ান পাহাড়িদের বলে, সবাইকে গিয়ে বলে দাও মহানের সভা এখনই বসবে। সালমানও সবাইকে বলতে থাকে, আজ পর্যন্ত মহান আমাদের বলেছে সোনার পরিবর্তে সামগ্রী পাবো, যা নগরের উন্নতিতে কাজে লাগবে, কিন্তু বাস্তবে তা করেনি। সে সোনার বদলে তামার অস্ত্র নিচ্ছে ব্যাপারীদের কাছ থেকে, আর ওই অস্ত্রের মাধ্যমে হরপ্পার উপর বদলা নিতে চাচ্ছে। এটাই হচ্ছে এর কারণ। এর কারণেই সে বাঁধ বানানোর প্রস্তাব রেখেছে। সালমান বলে, চলো সবাই বিরাট সবাই। সে সময়ই তাদের উপর আক্রমণ শুরু হয়। পাহাড়ি পলোয়ানরা মহিমের কথায় নগরবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে। নগরবাসীও তাদের ধরে ইচ্ছে মতো কেলানি দেয়, আর সালমান সহ সবাই বিরাট সবার দিকে যেতে শুরু করে। তারা সবাই গিয়ে দেখে মহিম নিজের আসনে বসে আছে। সালমান মহিমকে বলে, সবাই তোর সত্য জেনে গেছে মহিম।
এখন তোর সাথে কেউ নেই, এই সময় থেকেই তোর ধ্বংস শুরু হয়েছে। মহিম বলে, কে আমাকে শেষ করবে, কার এত সাহস? তখনই সালমান মহিমের গালে এক চড় মেরে মহিমকে মাটিতে ফেলে দেয়। মহিম বলে, তুই নিজের মরণের ডাক দিচ্ছিস? সালমান, যে এই সভায় আমার বিপক্ষে কথা বলেছে তাকেই আমি মেরে ফেলেছি, সুজনকেও আমি শুলে চড়িয়েছি। একথা বলি সালমানকে মারতে চাইলে সালমানও মহিমের হাত উল্টো করে ধরে বলে, যে রক্ত তুই ভাসিয়েছিস এই রক্ত থেকেই আমার জন্ম। মহিম পাহাড়ি পলোয়ানদের বলে, ওকে মারো, এর বদলে তোমাদের স্বর্ণ দিব। সালমান বলে, ওদেরকে দেওয়ার মতো তোমার কাছে কিছুই নেই, নগরবাসী তোর সমস্ত স্বর্ণ অস্ত্র নিয়েছে, তুই এখন একলা, মহান, শক্তিহীন, সাহারাহীন। মহান বলে, না, আমি মহান আর তোরা সবাই আমার সেবক। এক পাহাড়ি মহানকে বলে, সেবক তোর না, মহান, সেবক ছিলাম স্বর্ণের। এখন আমরা জেনে গেছি তোর কাছে আমাদের দেওয়ার মতো কিছুই নেই। মহান সালমানকে বলে, সোনা হাতে পাওয়ার সাথে সাথেই লোভে পড়ে গেছো, কি পার্থক্য আছে তোর আর আমার মাঝে? একথা বলেই সালমানের পেটে চাকু মারতে চাইলে সালমান মহানের হাত থেকে চাকু ফেলে দিয়ে বলে, পার্থক্য আছে মহান, তুই মহেঞ্জোদারোতে রাজ করতে চাস আর আমি সেবা করতে চাই, ওই সেবা যা আমার বাবা করত। মহানকে আরো বলে, এ নগর আমার বাবার। মহান তখনই ভুজন এসে সকলের সামনে দাঁড়িয়ে বলে, বিরাট সভাবাসী যারা মহানের সাথে আছেন তারা হাত উঠান, আর যারা এর বিপক্ষে আছেন তারা মুঠি দেখান। সবাই মুঠি দেখালে ঘোষণা করে মহেঞ্জোদারোর আগামীর প্রধান হবে সালমান। নগরবাসী এ খবর শুনে খুশিতে উল্লাস করতে থাকে। সালমান সবাইকে জানায়, মহেঞ্জোদারোতে এখন থেকে কোনো প্রধান থাকবে না, এখানে নগরবাসীদের রাজ হবে। সবাই সালমানের পিছু পিছু যেতে থাকে আর মহিমের বসা সিংহাসন ফেলে দেয়, মহিমকে ধরে নিয়ে যেতে থাকে সালমানের পিছু পিছু। যে যেভাবে পারে মহিমকে দূর থেকে মারতে থাকে। মহিম দূর থেকে দেখে তার স্ত্রী রাশিও সবার সাথে দাঁড়িয়ে তার এ করুণ অবস্থা দেখছিল। প্রচন্ড বৃষ্টি পড়তে থাকে। তখনই সালমান যে ছেলেটিকে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল সে দেখে পানি বাঁধের কাছে চলে এসেছে। এ দৃশ্য দেখি তারা বাঁধ থেকে নেমে নগরের দিকে দৌড় দেয় আর নগরবাসী মহিমকে ধরে এনে সবাই মহিমকে ধিক্কার দিতে থাকে। সেই সময়ই ছেলেটি এসে সালমানকে খবর দেয় পানি বাঁধের উপর দিয়ে আসা শুরু করেছে। এ খবর শুনে নগরবাসী ভয় পেয়ে যায়। সালমান সবাইকে বলে, ভয় পেও না, আমার কথা মন দিয়ে শোনো, সবাই যার যার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নদীর পাড়ে যাও, গরু মহিষ ছাগল নিয়ে নিও, ঘর এখানেই রেখে যেতে হবে। নগরবাসী আমাদের মহেঞ্জোদারো ছাড়তে হবে, নদীর পানি আর থামিয়ে রাখতে পারবো না, ওই ভাত ভেঙে যাবে আর নিজের রাস্তা বানিয়ে নিবে, এর মধ্যেই মহেঞ্জোদারো শেষ হয়ে যাবে, সময় অনেক কম, যাও আর নিজেদের জিনিসপত্র নিয়ে এসো। সবাই চলে যায় যার যার জিনিসপত্র আনার জন্য। সালমান মহিমকে বলে, যা তুই শুরু করেছিস ওইখানেই তোর শেষ হবে। মহিম সালমানকে রিকোয়েস্ট করে বলে, আমাকে তোদের সাথে নিয়ে চল, আমাকে কিভাবে এভাবে ছেড়ে দিতে পারিস? সালমানও মহিমকে ছেড়ে চলে যায় আর জাকিরও খুশিতে চারিদিকে ঢোল বাজাতে থাকে আর নাচতে থাকে। মহিমের সামনে দিয়ে সালমান নদীর কাছে এসে এক ঝাড়ু নদীতে মারে দিক দর্শনের জন্য। ঝাড়ুর চলন দেখে সালমান এক ম্যাপ তৈরি করে সবাইকে বুঝায়, আমরা এখানে আছি আর আমাদের ওইখানে যেতে হবে, পানি মাঝখানে খুব স্রোতের মধ্যে আছে। সালমান বলে, আমাদের এক সেতু বানাতে হবে ওই পারে যাওয়ার জন্য। সবাইকে বলে, আমাদের অনেক রশি লাগবে সেতু বানানোর জন্য। আর লোথারকে বলে, তুই এখানেই থাকবি আর ভুজন চাচা স্বাস্থ্যবান ছেলেদের এখানে নিয়ে আসেন। মজুকে বলে, আমার বেলগাড়ির পা লাগবে আর এসব কিছু তাড়াতাড়ি এখানে নিয়ে এসো। সালমান নদীর দিকে তাকিয়ে বলে, সিন্ধুমা আমাদের রক্ষা করো। নগরবাসীও যার যার জিনিস নিয়ে চলে আসতে শুরু করে আর মহিম একটি ধারালো পদার্থ দিয়ে নিজের বাঁধন কাটার চেষ্টা করছিল। সালমান রশি নিয়ে ওই পারে যায় নৌকা নিয়ে সেটা বাঁধার জন্য, কিন্তু নৌকাটি স্রোতের টানে চলে যায়। এর জন্য সালমান দড়ি ধরেই সামনের দিকে সাঁতার কেটে নদী পার হয় আর তারা সকল নৌকা একসাথে করে রশির সাথে বেঁধে একটি চাকা লাগিয়ে নৌকাগুলোর সাহায্যে
একটি ভাসমান সেতু তৈরি করে আর দুই দিক দিয়েই কয়েকজন সেটা টেনে ধরে রাখে। সেতু তৈরি হওয়ার পর সেতুর উপর কাঠ বাঁশ দিয়ে সবার যাওয়ার ব্যবস্থা করে। একে একে সকল গ্রামবাসী তাদের গরু বাছুর নিয়ে সেই সেতু দিয়ে ওই পারে যেতে থাকে। এভাবেই সকল নগরবাসী এমনকি রাশি সহ সবার সাথে চলে আসে আর জাকিরও বাঁধের উপর দাঁড়িয়ে থাকে। সালমান জাকিরকে তাদের সাথে আসতে বলে। জাকিরও বলে, না সালমান, এটা আমার বড় ভাগ্য, আমি মহিমের মৃত্যু নিজ চোখে দেখব। আর বাঁধেরও অবস্থা খারাপ, যে কোনো সময় নদীতে আছড়ে পড়বে। সালমানও জাকিরকে আনতে না পেরে চলে আসতে থাকে আর নদীর জোয়ার এতটাই হয় যে সালমান নদীতে আছড়ে পড়ে যায়। আর তারা দূরে দাঁড়িয়ে দেখে তাদের সেই নগর আস্তে আস্তে নদী দখল করে নিচ্ছে। সারা শহরই নদীর গর্ভে বিলীন হয়ে যায়। চানি সালমানকে দাঁড়িয়ে ধরে আর তারা সবাই চোখের পানি ফেলতে থাকে। তাদের চোখের সামনেই শুধু নদী আর নদী, সেখানে শহরের নামগন্ধ দেখা দিচ্ছিল না। নতুন সূর্য উঠতে ও ডুবতে থাকে। সালমান নদীর পানি ধরে বলে, এই জল স্বচ্ছ ও পান করার উপযুক্ত, আজ থেকে এটাই আমাদের বসবাসের জায়গা হবে। সালমান সামনের দিকে তাকালে দেখে সেই শান্তির প্রতীক একশিঙ্গা হরিণ তার দিকে তাকিয়ে আছে। একজন সালমানের কাছে জানতে চায়, এ নদীর নাম কি হবে? সালমান বলে, গঙ্গা। আর এভাবেই এক পাপে ও লোভ লালসায় ভরা নগরীর ধ্বংস হয়ে আবারও তৈরি হলো এক নতুন নগরীর। তাদের সবাইকে এ নতুন নগরীতে দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়।